ধর্ষণের সাথে সাথে আমরা দেখলাম সেটাকে যেন পলিটিক্যালি একটা ব্যবহার করা, রাজনৈতিকভাবে ব্যবহারের একটা প্রবণতা আমরা দেখলাম। এই জায়গাটাকে তো আমার তো মনে হয় যে আপনারা যারা আছেন ছাত্র রাজনীতি করছেন আপনাদের একটা মানে স্ট্রং ভূমিকা রাখা উচিত। আপনার কাছে কি মনে হয় সেটাকে আপনারা রাখতে গেলে কোনো প্রতিবন্ধকতা ফেস করছেন নাকি কেন? আমরা তো ওরকম একটা প্রতিবাদ দেখছি না যখন এটাকে পলিটিক্যাল ইউজ করা হচ্ছে। মানে বাংলাদেশের যে কোনো ইভেন্ট, মানে এখানে তো ফিমেল রিলেটেড যে কোনো ইভেন্ট কিন্তু এখানে একটা পলিটিক্যাল ইভেন্ট, বাই ডিফল্ট এটা পলিটিক্যাল ইভেন্টে পরিণত হয়। তার একটা বড় কারণ হচ্ছে যে নারীরা আসলে প্রতিবাদ করে তারা কিন্তু নানানভাবে আসলে রাজনৈতিকভাবে যুক্ত থাকেন। তো অবশ্যই আমরা যেভাবে চিন্তা করি সেই চিন্তা প্রক্রিয়ার মধ্যে দিয়েও কিন্তু আমরা ধর্ষণ বিষয়টাকে ব্যাখ্যা করি। এটার একটা সোশ্যালজিক্যাল ব্যাখ্যা আছে, ধর্ষণ কেন ঘটে, কী কারণ আছে, ওইটার মধ্যে রাজনীতিও এটা একটা পার্ট। তবে এটা আমার একটা অবজারভেশন হচ্ছে, আমি 2019 সালে এরকম যখন একটা ধর্ষণের ঘটনা হয়েছিল, তারপর আপনার 2020 সালে আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্টের রেপের ঘটনা ছিল। আমরা কিন্তু প্রতি মুহূর্তে এরকম বড় বড় আন্দোলন করেছি, সংগঠিত হয়েছি, বারবার প্রতিবাদ করেছি। 2016-তে যখন তনু ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছিল তখন কিন্তু আমরা প্রতিবাদ করেছি। এখন এসে আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমরা এক একটা ধর্ষণের ঘটনা হবে আমরা তখন আওয়াজ তুলবো, তখন দেখা যাবে সেটা একটা প্রতিকার হবে। যেমন আসিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে আসিয়া যখন ধর্ষণের শিকার হয়েছে, ছোট একটা বাচ্চা, যেদিন 8ই মার্চ, তাও সেদিন নারী দিবস ছিল গত বছরই, তো সেদিনই কিন্তু নারী দিবসের রাতের বেলা আমরা মিছিল নিয়ে হল থেকে বের হয়েছিলাম এবং রাজু ভাস্কর্যে আমরা বিশাল একটা সমাবেশ করি, সব হল থেকে মেয়েরা আসে, আমরা স্লোগান দিয়ে কিন্তু তখন যে নারী নিপীড়নের যে আইনটা ছিল সেই আইনটা সংশোধন করার জন্য আমরা দাবি তুলি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করা হচ্ছে যে এক একটা ধর্ষণের ঘটনা হবে এবং আমরা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রতিবাদ করব এবং কোনোটার প্রতিবাদ করব, কোনোটার প্রতিবাদ সরব হবে, কোনোটার প্রতিবাদ একটু দুর্বল হবে এবং এইটার রেসপন্স হিসেবে সরকার হচ্ছে দেখা যাবে একটা ব্যবস্থা নিবে। এই ট্রেন্ডটা খুবই বিপজ্জনক ট্রেন্ড, এটা আমি মনে করি। ধরেন আজকে আমরা এসে দেখছি যে সম্প্রতি হচ্ছে যে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটে গেছে বাংলাদেশে এবং 2024-25 দিয়ে তো দেখলে হবে না, গত আমি 10-15 বছরের ডেটা দেখে বলতে পারবো যে বাংলাদেশের ধর্ষণের ঘটনা কিন্তু ক্রমাগত আসলে বাড়ছে। এটাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সও আছে এখানে, পাশাপাশি হচ্ছে যেখানে নিরাপত্তা আইন শৃঙ্খলার প্রশ্নটা কিন্তু একটা বড় জায়গায় আছে। সেগুলোকে ডিল না করে সরকার যদি এক্সপেক্ট করতে থাকে যে এখানে নারী সংগঠনগুলাই শুধুমাত্র ফাংশন করবে, নারী সংগঠনগুলো ধর্ষণ নিয়ে কথা বলবে, নারী নিরাপত্তা নিয়ে কথা বলবে, তখন তারা টুকটাক হয়তো একটু কান পাতলা করে একটু শুনবে আর কি। তাহলেই মানে এই ট্রেন্ডটার দিকে যে আসলে আমাদের বাংলাদেশ সরকার ক্রমাগত গত 10-15 বছর ধাবিত হয়েছে, এটা কিন্তু আমাদের নারী আন্দোলনগুলোকে আরো বেশি দুর্বল করেছে। মানে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো একটা ধর্ষণের বিচার আমরা করে আনতে পারি, কিন্তু সংঘবদ্ধভাবে কিন্তু দীর্ঘমেয়াদীভাবে কোনো বেনিফিট কিন্তু আমরা এখান থেকে বের করে আনতে পারছি না। বরং আমাদের ভাবা উচিত যে আমরা আসলে কিভাবে আসলে দীর্ঘমেয়াদীভাবে সংগঠিত হইতে পারি, কিভাবে এই যে সাইবার বুলিং তো এটারই পার্ট, কিভাবে করে আসলে সোসাইটির মধ্যে সাইবার বুলিং আসলে জেনারেটেড হয় যখন আসলে নারী ভালনারেবল থাকে এবং একটা সেকেন্ড জেন্ডার হিসেবে এখানে প্রেজেন্টেড থাকে। তো এখানে যদি আমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে মেয়েরা কাজ করতে পারি, আমাদের একটা কমিউনিটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা এগুলো প্রিভেন্ট করতে পারবো। আদার দেন দ্যাট একটা ঘটনা ঘটলো আমরা এটা নিয়ে ভয়েস রেজ করলাম, আমি মনে করি না আর কি অ্যাটলিস্ট এই সময় এসে আমি আর কেন জানি মনেই করতে পারি না যে খুব বেশি এটা দিয়ে কিছু করা সম্ভব। আমি যখন আমার ফার্স্ট আন্দোলন 2016-তে এসএসসির পরপর তনু ধর্ষণের ঘটনা ছিল এবং আমি তখন আন্দোলন করেছিলাম 2018-তে, 2019-এ, 2020-এ এবং অনবরত প্রত্যেক ধর্ষণের ঘটনার পরপরই কিন্তু আমরা আন্দোলন করছি। আর কত মানে আমরা কি এভাবে আন্দোলন করে যাব? এভাবে তো হইতে পারে না। সরকারের পক্ষ থেকে তো আসলে রেসপন্সটা দরকার।